বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের ভিডিওটি দেখা উচিত বলে আমি মনে করি। কারণ তোমার পরীক্ষার হল সংক্রান্ত এক্সাম স্ট্র্যাটেজি, যেটা এক্সাম স্কিল, পরীক্ষার কলা কৌশল এবং পরীক্ষার দক্ষতা, এটা একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা দিয়ে আসার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে, যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় যদিও 21 তারিখ বা 24 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার একটা আদর্শ খাতা আমরা কী করে জমা দিতে পারি, বা সেখানে আমরা কী আমাদের আসলে করণীয়, বা পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী আসলে কী করবে, এই বিষয়গুলো জানা আবশ্যক আমি মনে করছি। মূলত এই কারণে আজকে তোমাদের জন্য এই ভিডিওটি। আমরা প্রথমত পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ হচ্ছে দুটি। একটি হচ্ছে পরীক্ষার আগের রাত্রে আমার যথারীতি যেগুলো প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো আমি রেডি রাখবো, বিশেষ করে অ্যাডমিট কার্ড, হার্ডবোর্ড বা অন্তত 2টা কলম, পেন্সিল বা আদার্স যদি কোনো কিছু লাগে, এই টাইপের বিষয়গুলো অবশ্যই রাত্রে গুছিয়ে রাখবো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা উঠে অবশ্যই তোমাকে পরীক্ষার হলে যাওয়ার পূর্ণ প্রস্তুতি নিতে হবে কমপক্ষে আধা ঘন্টা আগে, এবং এর মধ্যে তোমার জামা কাপড় বা প্রয়োজনীয় ড্রেস আপগুলো অবশ্যই রেডি থাকবে। এগুলো গুছিয়ে নিয়ে যথারীতি পরীক্ষার হলে চলে যেতে হবে কমপক্ষে আধা ঘন্টা আগে। এরপরে পরীক্ষার হলের বিষয়গুলো বলি। পরীক্ষার হলের মধ্যে অবশ্যই একজন পরীক্ষার্থী হিসেবে তোমার কখনোই পরীক্ষার হলে ডিউটিরত টিচারের সাথে কোনো ধরনের অসদাচরণ করা যাবে না, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের অসৎ উপায় করা তো দূরের থাক, এইটার বিষয়ে কোনো চিন্তা চেতনা বা নেগেটিভ কোনো সেন্টিমেন্ট তোমার মধ্যে কাজ করার সুযোগ দেওয়া যাবে না, ব্রেনে এটা আনাই যাবে না। ওকে, তার মানে নকল করা বা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া, কারো কাছ থেকে দেখা, কথা বলা, পরীক্ষার পরিবেশ নষ্ট করা, এই ধরনের চিন্তা চেতনার মধ্যে থাকা যাবে না। একজন পরীক্ষার্থীর কখনোই এটা উচিত নয়। ওকে, এরপরে যেটা কাজ, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেক সময় খাতা একসাথে আগে দেয়, অনেক সময় প্রশ্ন খাতা একসাথে দেয়, যেটাই হোক, খাতা আগে পাওয়ার পরে কখনোই কালার পেন ব্যবহার করার পক্ষে আমি না। আমি কখনোই আমার কোনো স্টুডেন্টকে আমি পরামর্শ দিই না যে পরীক্ষার খাতায় তোমরা কালার পেন ব্যবহার করো। তার মানে কালার পেনকে আমি যেটাকে বলি এটা ক্রস। ওকে, কালার পেন চলবে না। কালার পেন না দিয়ে তুমি যথারীতি শুধু কালো কালির কলম দিয়ে অথবা পেন্সিল সেখানে ব্যবহার করতে পারো। পেন্সিল ব্যবহার করে তোমরা মার্জিন নিতে পারো। উপরে অবশ্যই 1 স্কেল পরিমাণ। ওকে, উপরে এবং বামে হাফ স্কেল। ওকে, উপরে 1 স্কেল নেবে, বামে হাফ স্কেল নেবে। এটা অনেকে এমনটা করে, উপরে 1 স্কেল, বামে 1 স্কেল, এরকম নিয়ে পেজটা ছোট করে ফেলে, যার কারণে বিবরণমূলক লেখাগুলো কবিতার মতো মনে হয়। আসলে পেজটা এতটা ছোট করা যাবে না। আমার মতে উপরে 1 স্কেল এবং বামে হাফ স্কেল পরিমাণ জায়গা নেবে তুমি লেখার জন্য, মার্জিন করার জন্য। ওকে, এরপরে যথারীতি পরীক্ষার খাতায় যে অপশানগুলো আছে এগুলো পূরণ করে প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র প্রথম কাজ হচ্ছে পুরো প্রশ্নপত্রটা তোমাকে আগে পড়ে নিতে হবে। ওকে, পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু কয়েকটা আলাদা আলাদা পার্ট থেকে ক, খ, গ অথবা এ পার্ট, বি পার্ট, সি পার্ট, প্রত্যেকটা পার্টে আগে দেখে নিবে ওইখানে কয়টা প্রশ্নের তোমার অ্যান্সার করতে হবে। যদি থাকে ক অপশানে তোমার 3টা, যে কোনো 3টা প্রশ্নের উত্তর দাও, তার মানে ওই 3-এর মাঝে যে কোনো 3টা প্রশ্ন, এই যে কোনো 3টা প্রশ্ন, এই 3টাকে তুমি একটা গোল দাগ দিয়ে নাও। এবার এই যে ক, তারপরে খ, তারপরে গ, ঘ, এরকম তোমার যে 5টা প্রশ্ন থাকবে সেখান থেকে 3টা, তার মানে তুমি এইটা পারো, এইটা পারো, এইটা পারো। প্রশ্নটা যখন করতেছ তখন তুমি যে প্রশ্নগুলোর উত্তর করবে এগুলো একটু সংকেত দিয়ে যাও, একটা চিহ্ন দিয়ে রাখো, যেন পরবর্তীতে ঘুরে এসে তোমাকে আবার খুঁজতে না হয়, সবগুলো প্রশ্ন যেন পড়ে সময় লস করতে না হয় যে আমি কোন কোন প্রশ্ন উত্তর করবো। ওকে, এরপরে আসলাম পরবর্তীতে এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশে গিয়ে তুমি প্রশ্নগুলো চিহ্ন করে নেবে, এরপরে তোমার লেখা শুরু। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, অবশ্যই তুমি তোমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন থাকতে অবশ্যই 6, 7, 8 থেকে তুমি অ্যান্সার শুরু করবে না। এটা ভালো ছাত্রের কোনো বৈশিষ্ট্য হতে পারে না এবং ভালো আদর্শ খাতার কোনো বৈশিষ্ট্য এটা না। তুমি যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রেখে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম প্রত্যেকটা ক পার্ট, খ পার্ট, গ পার্ট, এরকম অংশ বাই অংশ, মানে পার্ট বাই পার্ট অ্যান্সার করার চেষ্টা করবে। অর্থাৎ প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা রক্ষা করা একটা আদর্শ খাতার কমন বৈশিষ্ট্য। এরপরে আসো পরীক্ষার হলে স্যারদের, ডিউটিরত স্যারদের সাথে কথা বলা যায় কিনা, যেটা কমন ভুলগুলো হয়, বা ডিউটিরত স্যারদের সাথে আমরা কেমন আচরণ করবো বা উনি আমাদেরকে কেমন আচরণ করবো। অনেকে ভয় পায়, এই স্যার পড়লে এরকম হয়, ওই স্যার পড়লে এরকম হয়। আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকটা টিচারের রেসপন্সিবিলিটি আছে পরীক্ষার হলের শৃঙ্খলার জন্য বা পরীক্ষার হলের একটা সৌন্দর্য ধরে রাখার জন্য। ওকে, সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে শুধুমাত্র স্যার এই প্রশ্নের উত্তর কি হবে, এই ধরনের প্রশ্ন, এই একটা প্রশ্ন ছাড়া তুমি যে কোনো কমিউনিকেশন পরীক্ষার হলে
স্যারের সাথে করতে পারো। সেটা তোমার ওয়াশরুম সংক্রান্ত হতে পারে, তোমার পানি পিপাসা লাগতে পারে, তোমার লুজ শীত লাগতে পারে, তোমার খাতায় কোনো ভুল হয়ে যেতে পারে, সেটা সংশোধন করবে কিভাবে, অথবা তোমার ওয়েমার শিটে ভুল হতে পারে, কিভাবে সংশোধন করবে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ডিউটিরত টিচারের সাথে আলোচনা করতে পারো, এতে কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে টিচার যদি ব্যাড অ্যাটিটিউড দেখায় বা ব্যাড বিহেভ করে অথবা তোমার সাথে রাফ বিহেভ করে, সেটা তার একান্তই পার্সোনাল প্রবলেম, তার প্রবলেম আছে, তার অ্যাটিটিউডের প্রবলেম আছে, তার থিঙ্কিংয়ের প্রবলেম আছে। ওকে, তবে ডিউটিরত টিচার অবশ্যই সহনশীল হবে, বিনয়ী হবে স্টুডেন্টদের প্রতি। সেই ক্ষেত্রে যে কোনো প্রশ্নের উত্তর দিতে ইনি বাধ্য, শুধুমাত্র উত্তর বলে দেওয়া ছাড়া যে কোনো সমস্যার সমাধান উনি অবশ্যই দেবে এবং পরামর্শ দেবে। ওকে, তাহলে এইভাবে তোমাকে টাইম মেনটেন করে, ভদ্রতা বিনয়ী ভাব মেনটেন করে পরীক্ষার হল শেষ করতে হবে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে পরীক্ষার অবশ্যই 3 ঘন্টা পরীক্ষা হলে 2.5 ঘন্টার পরে যেন তোমার লুজশিট না লাগে, এইভাবে তোমার প্রক্রিয়াটা শেষ করতে হবে। 2.5 ঘন্টার বেল হয়ে যাওয়ার পরে তুমি আর কোনো লুজশিট নিবে না। বাকি যে আধা ঘন্টা সময় থাকবে এর মধ্যে তুমি শর্টকাট কোনো অ্যান্সার যদি পারো দিবে, নয়তো কমপক্ষে 15 মিনিট সময় রাখতে হবে তোমার খাতাটা রিভিশন দেওয়ার জন্য। সেখানে প্রশ্নের নাম্বার ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে অবশ্যই আমরা কি করবো না, এইভাবে একদম ঘিচিমিচি করে আমরা কাটাকাটি করবো না। ধরো যদি এই বানানটা ভুল হয়েছে, তাহলে আমরা আস্তে করে এরকম হালকা করে কেটে দেবো। ওকে, এটাকে ঘিচিমিচি করবো না, যেন বোঝা না দেয় যে এইটাতে আমার ভুল আছে বা এই শব্দটা আমার বানান ভুল আছে। ওকে, এইভাবে আমরা একটা আদর্শ খাতা সর্বশেষ পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত আমরা একজন ডিউটিরত টিচারের হাতে আমরা পৌঁছে দিতে পারি। ওকে, এতে তোমার নম্বর অবশ্যই ভালো আসবে, তোমার পরীক্ষার পরিবেশ ভালো থাকবে, খাতার মান ভালো থাকবে, একজন ভালো শিক্ষার্থী হিসেবে, আদর্শ শিক্ষার্থী হিসেবে পরীক্ষার ফলে তোমার মানে ইজ্জত স্ট্যাটাস বোঝা থাকবে, যেটা আমি বোঝাতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলকে অভিনন্দন জানাচ্ছি, আশা করি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগবে। বিশেষ করে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের ভিডিওটি দেখা উচিত বলে আমি মনে করি, কারণ তোমার পরীক্ষার হল সংক্রান্ত এক্সাম স্ট্র্যাটেজি, যেটা এক্সাম স্কিল, পরীক্ষার কলা কৌশল এবং পরীক্ষার দক্ষতা, এটা একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা দিয়ে আসার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।